তৃণমূলে জায়গা না পেলে আম আদমি পার্টিতে যুক্ত হওয়ার ঘোষণা করলেন প্রাক্তন বামফ্রন্ট সাংসদ। তৃণমূলে জায়গা না পেলে আম আদমি পার্টিতে যুক্ত হওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন বামফ্রন্টের সাংসদ লক্ষণ শেঠ। প্রাক্তন দলের বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগরে দিয়ে সিপিএম ত্যাগ করেছিলেন লক্ষণ শেঠ। এরপর সিপিএম ত্যাগ করার পর বেশ কয়েকটি দলে যুক্ত হওয়ায় কোনো দলেই জায়গা করতে পারেনি হলদিয়ার দোর্দণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠ। বিজেপি কংগ্রেস এবার তৃণমূলে যুক্ত হতে চান লক্ষণ শেঠ। বেশ কয়েক বছর ধরে তৃণমূলে যোগদান করার সরাসরি ইচ্ছা প্রকাশ করলেও লক্ষণ শেঠকে তৃণমূলে জায়গা দেননি ঘাসফুল শিবির। সম্প্রতি ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করলেও সেভাবে কোনো সাড়া মেলেনি। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বড় টেকনিক্যাল কলেজ HIT-এর চেয়ারম্যান লক্ষণ শেঠ সাংবাদিক সম্মেলন করে জানান, তৃণমূল কংগ্রেস দলটা খুবই ভালো, রাজ্যের বাইরেও বিস্তার লাভ করুক। আমিও রাজনীতির মানুষ তৃণমূলে যোগদান করতে চাই। বহুবার তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলেও কোনো উত্তর মেলেনি। সামনে পঞ্চায়েত ও পৌর ভোট রয়েছে, রাজনীতির লোক কিছু কাজ করতে চাই। সামনে ভোটে তৃণমূলে যদি জায়গা না মেলে তাহলে আমি আম আদমিতে যাওয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, হলদিয়াকে নতুন করে গড়ার অনেক স্বপ্ন ছিল, এত বছর কেটে গেলেও হলদিয়া গড়ার কোনো স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তৃণমূলের দলে জায়গা পেলে হলদিয়াকে নতুন করে গড়ার স্বপ্ন রয়েছে। প্রসঙ্গত 2007 সালে নন্দীগ্রামে শিল্প কারখানা করতে গিয়ে বুমেরাং হয় লক্ষণ শেঠের রাজনীতি জীবন। নন্দীগ্রামে লক্ষণ শেঠের লড়াইয়ের প্রধান প্রতিপক্ষ ছিল তৃণমূল কংগ্রেস। তৎকালীন বামফ্রন্ট সরকার লড়াইয়ে ব্যর্থ হয়ে যাওয়ার পর 2014 সালে সিপিএম থেকে বহিষ্কৃত হন লক্ষণ শেঠ। যদিও বর্তমানে তৃণমূলের সেই দূরত্ব ভুলে যেতে চান তিনি। লক্ষণ শেঠ বলেন, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, তৃণমূলে যোগদান করার চেষ্টা করছি। শাসক দলে এলে অসমাপ্ত কাজ আমি শেষ করব। তৃণমূল যদি জায়গা না দেয় তবে আমি আম আদমি পার্টিতে যোগদান করতে চাই। হলদিয়ার বিভিন্ন দেওয়ালে আম আদমি পার্টির পোস্টার লক্ষ্য করা যাচ্ছে। এবারে লক্ষণ শেঠ খোদ আম আদমি পার্টিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির আদিবাসী মহিলাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ায় লক্ষণ শেঠ খুশি। ছাত্রাবস্থা থেকেই রাজনীতি করছি। আমি MA LLB পাস করার সত্ত্বেও চাকরিতে যাইনি। আমি পার্টির সারাক্ষণের কর্মী হিসাবে কাজ করেছি। কারণ আমি মনে করি পলিটিক্স ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ অফ দি সোসাইটি। সমাজের পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো রাজনীতি। সেই জন্যই রাজনীতি আমি এসেছিলাম। এখনো রাজনৈতিক মনস্ক, রাজনীতি এখনো করব সুযোগ পেলে। শোনা যাচ্ছে যে যার জন্য আমি ভেবে রেখেছি। তৃণমূল দেয়নি, তাহলে সেই জন্য তো জয়েন করতে পারিনি, জয়েন করিনি। আগামী পঞ্চায়েত, পৌরসভা নির্বাচন, লোকসভা নির্বাচনও তৃণমূল আমাদের নিল না, তাহলে আপে যেতে হবে আর কি। বলে নেই কি করার আমার প্ল্যান ছিল। তার মধ্যে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, জমি অধিগ্রহণ করে ফেলেছে। জমি অধিগ্রহণ করতে গিয়ে বহু মামলা হয়েছে। ওটা পৌরসভার উদ্যোগেই জমিটা অধিগ্রহণ করা হয়, কমালিকার উদ্যোগে। জমি অধিগ্রহণ হয়ে গেছে, কাজ শুরু হবে, একটা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। তারপরে আর হলো না, মানে আমিও থাকলাম না, তমালিকাও চলে গেল, সেখানে আর কেউ কারোর উদ্যোগ নেই। করা যেত, আবার চেষ্টা করলে হতো। মানুষ বিরোধী ছিল না, বিরুদ্ধে ছিল না, রাজনৈতিক দলগুলি বিরুদ্ধে ছিল। রাজনৈতিক দল মানেই সব জনগণ নয়। রাজনৈতিক দলের প্রভাবে কিছু লোক থাকে, তারাই বিরোধিতা করেছে। কিন্তু এখন আপনি যদি জিজ্ঞাসা করেন নন্দীগ্রামের মানুষদের, তারা কিন্তু বলবেন যে আমাদের ক্ষতি হয়ে গেল, আমরা অনেকটা পিছিয়ে গেলাম। তারপরে হলদিয়া থেকে কলাঘাট পর্যন্ত রাস্তার দুধারে স্মল ইন্ডাস্ট্রি গ্রোথ সেন্টার তৈরি করার আমার পরিকল্পনা ছিল। এগুলো আবার ভেবে দেখুন, সবগুলো যোগ করলে কি হতে পারত। সেকেন্ড কলকাতা হতো, নলেজ সিটি, হেলথ সিটি, স্পোর্টস সিটি ইত্যাদি করা হবে।
স্পোর্টস সিটির জন্য একটা স্টেডিয়াম হয়েছে দুর্গাচকে, কিন্তু এই বড় স্টেডিয়ামটা যদি হতো, আন্তর্জাতিক মানের খেলা হতো, তাহলে একটা রিয়েল স্পোর্টস সিটি। তারপরে নলেজ সিটি, সেটা অলরেডি হয়েছে, এতগুলো কলেজ, আরো কিছু হতো সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যে গৌতম বুদ্ধর নামে একটা ইউনিভার্সিটি, গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি জমি আমরা অলরেডি প্রকিউর করেছি, আছে। এবং নন্দীগ্রামে লেগে থেকে করা যেত, আবার চেষ্টা করলে হতো। মানুষ বিরোধী ছিল না, বিরুদ্ধে ছিল না, রাজনৈতিক দলগুলি বিরুদ্ধে ছিল। রাজনৈতিক দল মানেই সব জনগণ নয়, রাজনৈতিক দলের প্রভাবে কিছু লোক থাকে, তারাই বিরোধিতা করেছে। কিন্তু এখন আপনি যদি জিজ্ঞাসা করেন নন্দীগ্রামের মানুষদের, তারা কিন্তু বলবেন যে আমাদের ক্ষতি হয়ে গেল, আমরা অনেকটা পিছিয়ে গেলাম। তারপরে হলদিয়া থেকে কলাঘাট পর্যন্ত রাস্তার দুধারে স্মল ইন্ডাস্ট্রি গ্রোথ সেন্টার তৈরি করার আমার পরিকল্পনা ছিল। এগুলো আবার ভেবে দেখুন, সবগুলো যোগ করলে কি হতে পারত। হলদিয়া তখন সেকেন্ড কলকাতা হতো। আমরা একটা স্লোগান দিয়েছিলাম, নলেজ সিটি, হেলথ সিটি, স্পোর্টস সিটি ইত্যাদি করা হবে। স্পোর্টস সিটির জন্য একটা স্টেডিয়াম হয়েছে দুর্গাচকে, কিন্তু এই বড় স্টেডিয়ামটা যদি হতো, আন্তর্জাতিক মানের খেলা হতো, তাহলে একটা রিয়েল স্পোর্টস সিটি। তারপরে নলেজ সিটি, সেটা অলরেডি হয়েছে, এতগুলো কলেজ, আরো কিছু হতো। যখন একটা ইউনিভার্সিটি করার দরকার আমাদের, কত বছর আগে প্রস্তাব দিয়েছিলাম গভর্নমেন্টের কাছে, 8 বছর হয়ে গেছে। 8 বছর আগে আমরা প্রস্তাব দিয়েছি সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যে গৌতম বুদ্ধ নামে একটা ইউনিভার্সিটি, গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি জমি আমরা অলরেডি প্রকিউর করেছি, আছে। ইনফ্রাস্ট্রাকচার কিছু কিছু হয়েছে, কিন্তু সেটা অনুমোদন পেলাম না। কলকাতা আশেপাশে বহু ইউনিভার্সিটি হলো, কিন্তু আমাদেরটাই হলো না। আমাদেরটা হলো না মানে আমাদের স্থানীয় পলিটিক্যাল লিডার, সে এমএলএ এমপি, তারাই করতে দিল না। নাহলে এই আরএসএস হিন্দুত্ববাদী দল তারা ক্ষমতায় এসে যাবে। এখন যা মনে হচ্ছে মহারাষ্ট্রে উদ্ভবের সরকার থাকবে না, বিজেপি সরকার করবে, সর্বগ্রাসী হয়ে যাবে। সে করুক সর্বগ্রাসী। কংগ্রেস তো সারা ভারতবর্ষেই শাসন করেছে, কিন্তু কংগ্রেস তো কোনো আমাদের ভারতীয় যে সংস্কৃতি, আদর্শ, বহুত্ববাদ তাকে নষ্ট করেনি। তখনও আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস যেন রাজ্যে ক্ষমতা থাকে এবং অন্য রাজ্যের জন্য তার বিস্তার লাভ করে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস তো নন্দীগ্রামের শিল্পের ক্ষেত্রে বিরোধিতা করেছিল, বা আপনি যে স্বপ্নগুলোর কথা বললেন সেগুলো সফল হতে দেয়নি, সেক্ষেত্রেও কেন বলছেন তৃণমূলের? তাহলে তৃণমূলে যোগদান করলে সেগুলো সেই স্বপ্নগুলো কার্যকরী করব। চিরদিন কেউ শত্রু হতে পারে না,
এই যারা এই তত্ত্ব নিয়ে চলে তারা গোড়া, তারা কোনো পরিবর্তন চায় না। স্থানীয় লিডাররা কি বাধা হয়ে দাঁড়াচ্ছে এখানে? সেটা আমি বলবো, ভিতরে কথা আমি বলবো, পার্টির ভিতরে না ঢুকে কি করে তার ভিতরে কথা বলবো। রাষ্ট্রপতি নির্বাচনে দুজন যে প্রার্থী, একজন এক্স বিজেপি এবং একজন বর্তমান বিজেপি, সেক্ষেত্রে কি বিজেপির পাল্লা ভারী হয়ে গেল? যশোবেন্দ্র সিনহার সময় আমি এমপি ছিলাম, সম্পর্ক ভালোই ছিল, শুধু আই নো হিম ওয়েল। কিন্তু দ্রৌপদী মুর্মু তাকে আমি কখনো দেখিও নি। স্বাভাবিক, কোনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল ফিগারে ছিলেন না তিনি। হচ্ছে একবার নাকি উড়িষ্যার মন্ত্রী হয়েছিলেন, তারপরে রাজ্যপাল হয়েছিলেন। যাই হোক, সেটা একটা চমক হয়েছে, আদিবাসী মানুষ থেকে একজনকে প্রতিনিধি করছেন, রাষ্ট্রপতি করছেন, ভালো। রাষ্ট্রপতি নিয়ে আমার কোনো খুব একটা মাথা ব্যথা নেই। সামনে আগামী পঞ্চায়েত ইলেকশন এবং পৌরসভাতে আমরা আপ পার্টিতে না, পেতে পারি নাকি? আমি আপ পার্টিতে এখন যোগদানই করলাম না। এখানে রাজনীতির লোক হ্যাঁ, আমি ছাত্র অবস্থা থেকেই রাজনীতি করছি। আমি MA LLB পাস করার সত্ত্বেও চাকরিতে যাইনি। আমি পার্টির সারাক্ষণের কর্মী হিসাবে কাজ করেছি, কারণ আমি মনে করি পলিটিক্স ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ অফ দি সোসাইটি। সমাজের পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো রাজনীতি। সেই জন্যই রাজনীতি আমি এসেছিলাম, এখনও রাজনৈতিক মনস্ক, রাজনীতি এখনও করব সুযোগ পেলে। শোনা যাচ্ছে যে আপনি কোনো আপ পার্টিতে আসার কোনো কি ইচ্ছে না, প্রকাশ করেছেন? আপ পার্টিতে ভাবিনি, তবে তৃণমূলে যাওয়ার জন্য আমি ভেবে রেখেছি। তৃণমূল কি কিছু কোনো ফিডব্যাক? না, কোনো ফিডব্যাক দেয়নি, তাহলে সেই জন্য তো জয়েন করতে পারি, জয়েন করিনি। আর যদি দেখা গেল যে আগামী পঞ্চায়েত, পৌরসভা নির্বাচন, লোকসভা নির্বাচনও তৃণমূল আমাদের নিল না, তাহলে আপে যেতে হবে আর কি। মানে সেটা আমরা ধরেই নিতে পারি। আপের পোস্টার পড়েছে আছে, সেটা আমি দেখেছি। শহর ছাড়িয়ে এবার গ্রামে ঢুকে গেছে, মানে বেদলা চক। আরে পোস্টার মাত্র অসুবিধা কি, 10-12 জনকে ভলেন্টিয়ারকে লাগিয়ে দিলি লেগে যাবে। দাদা, আপের ব্যাপারটা কি একটু মজা করিয়ে বললেন না একটু সিরিয়াস আছেন? সবটা কি সিরিয়াস করে বলা যায়? আপনার সঙ্গে কি কোনোভাবে না, আপনি আপনার বেরিয়ে যাবার সুজিত ভৌমিককে হেডলাইন চালানোর জন্য একটা খবর দেবেন। না না, সে তো নেই। সুজিত ভৌমিক সবসময় আয় খেলে, হ্যাঁ, ঠিক। মানে ফুটবলে কি বলে খেলাটাকে, পেছন দিক দিয়ে খেলে। আপনার সঙ্গে কি কোনোভাবে কোনো যোগাযোগ? না না না, হয়নি। আর যোগাযোগ করতে কি অসুবিধা? রাজনীতির লোক তো, আমার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। সুতরাং হলদিয়া আর্ট অ্যান্ড হলদিয়া ইনস্টিটিউট অফ তমালিকা নামেই করব ভেবেছি। তমালিকা পন্ডা সেট, হলদিয়া ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ডিজাইন কলেজ। ফিল্ম সিটি হিসাবে হ্যাঁ ওটা কি ফিল্ম সিটি হিসাবে? হ্যাঁ, সেটা থিম আছে। আর তমালিকা পন্ডা সেট ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এটাও জমি আমরা সংগ্রহ করেছি। এইভাবে বহু প্ল্যান ছিল, আছে। নতুন করে না ভাবলেও যেগুলি আমরা ভেবেছিলাম
সেগুলি কার্যকরী হলে তাহলে হলদাটা কি হতে পারতো এবারে আপনারাই ভেবে দেখুন। নদিয়া কলেজের সামনের দিকে যে রাস্তাতে গাছগুলো ছিল, গাছগুলোর পাশে গাছগুলোকে নষ্ট করে অনেক দোকান হয়ে যাচ্ছে অবৈধভাবে। এটা কি আপনাদের এটা তো আমাদের দায়িত্ব না, আমার তো একটা প্রাইভেট সংস্থা, বেসরকারি সংস্থা, আইকিয়া স্বেচ্ছাসেবী সংস্থা। এটা যারা সরকারে আছে, সরকারি সংস্থায় পরিচালনা করছেন, তাদের দায়িত্ব। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবরিয়া 24। তলামোড় দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স। এজ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এজ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 9064109010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022-এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এজ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।